বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? কেমন আছো সবাই? সুমাইয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আছো যুক্ত হয়ে যাও নাম রোল নাম্বার দিয়ে। আজকে আবার পৌরনীতি ও সুশাসন নিয়ে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখতে দেখতে প্রথম অধ্যায় শেষের দিকে চলে যাচ্ছি। আশা করছি তোমরাও আমার সাথে পড়াশোনায় তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছ। শুধু ক্লাস করছো তাই নয়, পড়াশোনাটাও করছো। আমাদের সাথে আছে মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, মোস্তাকিম হাসান, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আফনান ইতি, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো শুরু করি আজকে আমাদের শ্রেণী কার্যক্রম। আমরা পৌরনীতি আলোচনা করছি, হচ্ছে পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। গতদিন যেন কোনটা আলোচনা করেছিলাম মনে আছে? আমাকে বলো তো, গতদিন কী আলোচনা করেছিলাম? আমাকে একটু জানাও যে আমরা গতদিন কী আলোচনা করেছিলাম। গত ক্লাসে কী আলোচনা করেছিলাম? জেসি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কী আলোচনা করেছিলাম গত ক্লাসে? কেউ বলতে পারছে না? তার মানে বাসায় পড়াশোনা হচ্ছে না। তাহলে কিভাবে হবে? বাসায় কেউ পড়াশোনা করছি না। গতদিন আমরা কি আলোচনা করেছিলাম কেউ বলতে পারছি না। আচ্ছা, বলছি এরপর থেকে কিন্তু ক্লাসের মধ্যে প্রশ্ন করা হবে, যে উত্তর দিবে আমি এটা মার্ক করে রাখবো, ঠিক আছে? তো আমরা গতদিন আলোচনা করেছিলাম মনে হয় পৌরনীতির সাথে অর্থনীতি আর হচ্ছে সমাজবিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৌরনীতির সাথে হচ্ছে আমরা আজকে পৌরনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্র আর ভূগোলের সম্পর্ক আজকে আমরা আলোচনা করব। তো চলো, পৌরনীতি কি আমরা জানি, নীতিশাস্ত্র কি? পৌরনীতি এবং নীতিশাস্ত্র দুটি কিন্তু হচ্ছে আমার সামাজিক বিজ্ঞানের দুটি শাখা। আর বরাবরের মধ্যে যা বলে আসছি, সামাজিক বিজ্ঞানের বা সমাজ বিজ্ঞানের প্রত্যেকটি শাখার সাথেই আলোচ্যসূচি, উদ্দেশ্য, তারপর হচ্ছে বিভিন্ন দিক থেকে যেমন কিছু ক্ষেত্রে সাদৃশ্যও রয়েছে, আবার কিছু বৈসাদৃশ্যও রয়েছে। তো পৌরনীতি ঠিক তেমনি সমাজবিজ্ঞানের দুটি শাখা পৌরনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রেরও কিছু মিল আছে। যেমন প্রাচীনকালে গ্রিক দার্শনিকরা কিন্তু পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান এবং নীতিশাস্ত্রকে একই বিষয় হিসেবে গণ্য করত। অতীতে কিন্তু বা প্রাচীন গ্রিসে তোমার পৌরনীতি আর বা রাষ্ট্রবিজ্ঞান যেটাই বলি না কেন, পৌরনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং নীতিশাস্ত্রের মধ্যে কোনো পার্থক্য গণ্য করা হতো না। তোমার হচ্ছে পরবর্তীতে ইটালির যে দার্শনিক নিক্কেলো ম্যাকিয়াভেলি সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান এবং নীতিশাস্ত্রকে দুটি আলাদা বিষয় হিসেবে বা পরবর্তীতে সেটাকে পৃথক করা হয়েছে। তার আগে কিন্তু নীতিশাস্ত্র আর পৌরনীতি একই বিষয় ছিল, বা নীতিশাস্ত্র আর রাষ্ট্রবিজ্ঞান একই বিষয় ছিল। কারণ বলা হয় যে রাষ্ট্রবিজ্ঞান এবং নীতিশাস্ত্রের বা সেই সময় দার্শনিকদের মতাদর্শ অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান এবং নীতিশাস্ত্রের উদ্দেশ্য একই। সেটা কি? আদর্শ রাষ্ট্র গঠন করা। সে আদর্শ রাষ্ট্র গঠন সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করতে গিয়ে হচ্ছে তোমার গ্রিক দার্শনিকরা রাষ্ট্রবিজ্ঞান আর নীতিশাস্ত্রকে একত্রিত করে ফেলেছিল। কিন্তু আধুনিককালে কিন্তু আর হচ্ছে পৌরনীতি আর নীতিশাস্ত্র একই বিষয় নয়, দুটি পৃথক বিষয় হিসেবে চিহ্নিত করা হয় এবং দুটি বিষয়ের মধ্যে আলোচ্যসূচিতে বেশ কিছু ক্ষেত্রে, যেহেতু আগে একই ছিল তাই এদের মধ্যে এখনও বেশ কিছু ক্ষেত্রে সাদৃশ্য দেখা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে বৈসাদৃশ্য দেখা যায়। তাহলে আমরা আসি পৌরনীতি আর
ইয়ার সাথে নীতিশাস্ত্রের সাথে কোন কোন বিষয়ে সাদৃশ্য আছে এবং কোন কোন বিষয়ে হচ্ছে বৈসাদৃশ্য আছে। তো বরাবরের মতো পরিণীতি কাকে বলে সেটা তো আমরা জানি, নীতিশাস্ত্র কাকে বলে। খুব সহজভাবে যদি আমরা বলি, নীতিশাস্ত্র হচ্ছে মানুষের আচরণের ভালো মন্দ নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলি হচ্ছে আমরা নীতিশাস্ত্র। ন্যায়, নীতি, নৈতিকতা, ভালো কোনটা মন্দ, কোনটা উচিত নয় বা কোনটা অনুচিত, এই সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলি হচ্ছে আমরা নীতিশাস্ত্র, খুব সহজভাবে বলতে গেলে। তো নীতিশাস্ত্র আর পরিণীতির মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা সাদৃশ্য খুঁজে পাই। তার মধ্যে প্রথম যে ক্ষেত্রে আমরা বিষয় বা যে দিকগুলোতে আমরা সাদৃশ্য খুঁজে পাই তা হচ্ছে পরিণীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক ঘনিষ্ঠ। পরিণীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক ঘনিষ্ঠ। আচ্ছা, পরিণীতি আর সুশাসনের সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক ঘনিষ্ঠ। প্রথমত যেটা বলেছি যে উভয় কিন্তু হচ্ছে আমার সমাজবিজ্ঞানের দুটি শাখা। তো যেহেতু উভয় সমাজবিজ্ঞানের দুটি শাখা, তাই দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আমরা আগে তো বলেছি যে এই দুটি শাস্ত্রকে একই শাস্ত্র বা একই বিষয় হিসেবে ভাবা হতো, পরবর্তীতে সেটা চেঞ্জ হয়েছে। তো একই বিষয় হিসেবে যখন ভাবা হতো তখন কোথায় বলেছি, প্রাচীন গ্রিস দার্শনিক গ্রিক দার্শনিক প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বলেছেন যে ন্যায় ধর্ম সদ্গুণী জ্ঞান এবং ন্যায় ধর্ম জ্ঞান সমতুল্য। অর্থাৎ প্লেটোর দার্শনিক চিন্তার অন্যতম একটি চিন্তা ছিল আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর সেই আদর্শ রাষ্ট্র কিন্তু আমরা জানি পরিণীতির একটি অংশ। সেই আদর্শ রাষ্ট্র বলতে প্লেটো এমন একটি রাষ্ট্রের কথা বুঝিয়েছেন যেখানে হচ্ছে সকল কিছু ন্যায় নীতির ভিত্তিতে পরিমাপ করা হয় বা নীতি নৈতিকতার মানদণ্ডে মাপা হয়। তিনি বলেছেন যে যদি শাসক নীতিবান হন তখন আইন নিষ্প্রয়োজন। অর্থাৎ যদি শাসক নীতিবান হয় তাহলে সেক্ষেত্রে আইনের কোনো প্রয়োজন নেই। আবার শাসক যদি দুর্নীতি পরায়ণ হন সেক্ষেত্রে কিন্তু আইন নিরর্থক। অর্থাৎ শাসক যদি দুর্নীতিগ্রস্ত হয় বা দুর্নীতিতে লিপ্ত হয় সেক্ষেত্রে কিন্তু আইন কোনো কাজে আসে না। আইন যে তৈরি হচ্ছে নীতি নৈতিকতা বোধ থেকে। তাহলে দেখা যায় যে আদর্শ রাষ্ট্র বা আমরা আধুনিককালে যদি দেখি আমাদের পৌরনীতির মূল আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকতা এবং রাষ্ট্র। পৌরনীতির উদ্দেশ্য হচ্ছে সুনাগরিকের মধ্য দিয়ে একটি উন্নত রাষ্ট্র গঠন করা। তাহলে সেই উন্নত রাষ্ট্র গঠন করতে হলে কখনোই কিন্তু ন্যায় নীতিকতা বা নৈতিকতা বোধকে বাদ দেওয়া যাবে না বা নীতিশাস্ত্রকে বাদ দেওয়া যাবে না। তাই বলা হয় যে পৌরনীতি ও সুশাসনের সাথে হচ্ছে আমাদের নীতিশাস্ত্রের সম্পর্ক ঘনিষ্ঠ। এরপরে পৌরনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের যে সম্পর্কটা দেখি সেটা হচ্ছে তাদের উদ্দেশ্যগত একটি সাদৃশ্য রয়েছে। উদ্দেশ্যগত সাদৃশ্য। আচ্ছা, উদ্দেশ্যগত মিল রয়েছে। পৌরনীতির উদ্দেশ্যটা কি? পৌরনীতির উদ্দেশ্য হচ্ছে একজন সুনাগরিক গড়ে তোলা, বা যে আমরা যদি আরেকটু ভালোভাবে বলি, পৌরনীতির উদ্দেশ্য হচ্ছে একজন আদর্শ মানুষ গঠন করা, নাগরিককে সুনাগরিক করে তাকে একটি আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। নীতিশাস্ত্রের উদ্দেশ্যও কিন্তু হচ্ছে একজন আদর্শ মানুষ গঠন করা। নীতিশাস্ত্র কী নিয়ে আলোচনা করে? নীতিশাস্ত্র কিন্তু শুধুমাত্র ভালো দিক নিয়ে আলোচনা করে না। নীতিশাস্ত্র মানুষের আচরণের ভালো দিক, কোনটা ভালো কোনটা মন্দ, তারপর হচ্ছে কোনটা গ্রহণ করা উচিত কোনটা গ্রহণ করা উচিত নয়, এই সকল বিষয় নিয়ে আলোচনা করে। কেন? যাতে এই নীতিশাস্ত্র পাঠ করে এক মানুষ
বা ব্যক্তি তাকে একজন আদর্শ নীতিবান মানুষে বা নীতিবান ব্যক্তিতে পরিণত করতে পারে। তাই আমরা কিন্তু যদি একটু দেখি উদ্দেশ্য, পৌরনীতির উদ্দেশ্য যেমন হচ্ছে একজন আদর্শ মানুষ গঠন করা, ঠিক তেমনি আমার নীতিশাস্ত্রেরও উদ্দেশ্য হচ্ছে একজন আদর্শ মানুষ গঠন করা। তাই উদ্দেশ্যগত দিক থেকে উভয়ের মধ্যে ব্যাপক সাদৃশ্য রয়েছে। এরপরে কল্যাণমুখী রাষ্ট্র ও নীতিশাস্ত্র। তোমরা সবাই সাউন্ড বা বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা জানাবে। কল্যাণকর রাষ্ট্র, কল্যাণমুখী রাষ্ট্র ও নীতিশাস্ত্র। কল্যাণমুখী রাষ্ট্র কাকে বলে? কল্যাণমুখী রাষ্ট্র হচ্ছে যে রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা, তাকে বলে হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্র। আর আমরা বারবার বলছি বা আমরা জানি আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্র বা জনকল্যাণকর রাষ্ট্র। জনগণের যতটুকু কল্যাণ সম্ভব করা যায়, আদর্শ রাষ্ট্র কিন্তু, আধুনিক রাষ্ট্র কিন্তু সেটাই করছে, যে সর্বোচ্চ জনগণের সর্বোচ্চ কল্যাণ সাধন করা হচ্ছে আধুনিক রাষ্ট্রের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। রাষ্ট্রের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে হলে সবার আগে দরকার রাষ্ট্রের নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তোলা বা সুনাগরিক গঠন করা। একজন সুনাগরিক পারে রাষ্ট্রের জন্য যে কল্যাণমুখী কার্যাবলীগুলো আছে সেগুলো পরিচালনা করতে বা রাষ্ট্রের উন্নয়নমূলক কার্যাবলীতে অংশগ্রহণ করতে। এই সুনাগরিক তখনই এ সকল কার্যাবলীতে অংশগ্রহণ করবে বা একজন নাগরিক তখনই সুনাগরিক হবে যখন সে ন্যায় নীতি বোধটাকে তার ভেতরে ধারণ করতে পারবে। যেমন ধরো আমাদের একটি আইন আছে যে রাস্তার অপোজিট সাইডে বা রং সাইডে গাড়ি চালানো যায় না, আমাদের দণ্ডনীয় অপরাধ। এখন আমরা নাগরিকরা কি করি? যখন দেখি রাস্তায় ট্রাফিক পুলিশ আছে তখন ঠিকই রাইট সাইডে চালাই, কিন্তু যেই দেখি রাস্তায় ট্রাফিক পুলিশ নেই বা কোনো রকম আইনগত তত্ত্বাবধান নেই, তখনই কিন্তু আমরা আবার রং সাইডে চালানো শুরু করি। তাহলে কি সেটা আমার সুনাগরিকের পরিচয়? কখনোই না। এখন যদি আমার মধ্যে বা আমাদের মধ্যে নীতি নৈতিকতা বোধ থাকতো, আমাদের মধ্যে ন্যায় নীতি বোধটা থাকতো, কোনটা অন্যায় কোনটা ভালো কোনটা মন্দ সে বোধ থাকতো, আমরা কিন্তু ট্রাফিক পুলিশ না থাকা সত্ত্বেও আমরা কিন্তু রাইট সাইডে গাড়ি চালাতাম। এখন আমি রং সাইডে গাড়ি চালাতে গিয়ে আমি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেই অ্যাক্সিডেন্টে কারো প্রাণ চলে যেতে পারে, কারো ক্ষতি হতে পারে, সেখানে কল্যাণ তো দূরের কথা। তাই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই ব্যক্তির মধ্যে, মানুষের মধ্যে, নাগরিকের মধ্যে নীতি নৈতিকতা বোধটা থাকতে হবে। এরপরে আমরা পৌরনীতি সুশাসনের সাথে নীতিশাস্ত্রের যে সম্পর্কটা দেখব সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্র পরস্পর নির্ভরশীল, অর্থাৎ পারস্পরিক নির্ভরশীলতা। আচ্ছা, পৌরনীতির সাথে নীতিশাস্ত্র কীভাবে পারস্পরিকভাবে নির্ভরশীল? দেখো, আমরা জানি যে রাষ্ট্র কিন্তু একটি আধুনিক প্রতিষ্ঠান। বর্তমানকালে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, প্রাচীনকালে কিন্তু রাষ্ট্র ছিল না। মানুষ হচ্ছে তোমার সংঘবদ্ধ হয়ে, গোত্রবদ্ধ হয়ে বসবাস করত। পরবর্তীতে ধীরে ধীরে হচ্ছে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। পাশাপাশি এই যে রাষ্ট্রীয় যে আইন, সেই আইনটাও কিন্তু ধীরে ধীরে তৈরি হয়েছে। যেমন ধরো, প্রাচীনকালে রাষ্ট্র ছিল না, আইন ছিল না, তারপরে কি সমাজ ব্যবস্থা চলেনি? সমাজ ব্যবস্থার ঠিক তার মতোই করে চলেছিল। তখন আইন ছিল না, কিন্তু মানুষের নীতি নৈতিকতা বোধ থেকে কিছু প্রথা সৃষ্টি হয়েছিল। নীতি নৈতিকতা বোধ মানে কি, কোনটা ভালো কোনটা মন্দ, এভাবে কিছু প্রথা সৃষ্টি হয়েছিল। সেই নীতি নৈতিকতা বোধ থেকে যে প্রথাগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো কিন্তু বর্তমানকালে বা সেই প্রথা থেকে বর্তমানে যে আইন, সেই আইনের অনেকটা অংশ সেই প্রথা থেকে এসেছে। আমরা যখন পরবর্তী ক্লাসগুলোতে আইনের উৎস নিয়ে আলোচনা করব তখন দেখব আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে প্রথা। প্রাচীনকালে যে নিয়ম নীতিগুলো চলে আসতো, আর এই নিয়ম নীতিগুলো কিন্তু নৈতিকতা বোধ থেকে সৃষ্টি হতো।
আমরা এমন কোনো আইন পাবো না যে আইনটা নৈতিকতা দ্বারা সমৃদ্ধ, অর্থাৎ নীতি নৈতিকতা বোধ থেকে যে বিষয়টি করা উচিত সেটাই কিন্তু আইনে আছে, যেটা অনৈতিক কিছুই কিন্তু আমাদের আইনে নেই। নৈতিকতা থেকে আমাদের আইন সৃষ্টি হয়। তাহলে দেখতে পারি যে পরিণীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্র পরস্পর নির্ভরশীল। এরপরে উভয়ের মধ্যে কিন্তু বিষয়বস্তুগত কিছু মিল রয়েছে। আলোচ্য বিষয় সাদৃশ্য, ঠিক আছে, আমরা বলতে পারি আলোচ্য বিষয় সাদৃশ্য। আচ্ছা, আলোচ্য বিষয় কী কী সাদৃশ্য আছে? পরিণীতি ও সুশাসন যেমন মানুষের আচরণ ও কার্যাবলী নিয়ে আলোচনা করে, ঠিক তেমনি নৈতিকতার বা নীতিশাস্ত্র আলোচনার বিষয়ই তো হচ্ছে, বা প্রথমেই তো বলেছি নীতিশাস্ত্র কাকে বলে, যা মানুষের কার্যাবলীর ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করে। মানুষের কার্যাবলী, মানুষের আচরণের বহিঃপ্রকাশিত কার্যাবলী, আমরা যা যা করি সেটাই তো আমাদের আচরণের বহিঃপ্রকাশ, তাই না? তাহলে নীতিশাস্ত্র যেমন মানুষের বা নীতিশাস্ত্র এবং পৌরনীতি উভয়ই কিন্তু মানুষের কার্যাবলী এবং মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পৌরনীতি ও নীতিশাস্ত্রের মধ্যে সাদৃশ্যসমূহ বা মিলগুলো, যে বিষয় নিয়ে পৌরনীতির সাথে আমার নীতিশাস্ত্রের মিল রয়েছে সেগুলো। এখন আমরা দেখব কোন কোন বিষয়ে এদের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। বৈসাদৃশ্য সমূহ দেখব। প্রথমত হচ্ছে বিষয়বস্তুগত কিছু পার্থক্য রয়েছে, বেশি একটা পার্থক্য নেই, বিষয়বস্তুগত পার্থক্য। আচ্ছা, পৌরনীতি নীতিশাস্ত্র কিন্তু শুধু নীতিশাস্ত্র বিষয়বস্তু বা নীতিশাস্ত্রের আলোচ্য সূচি পৌরনীতি ও সুশাসনের আলোচ্য সূচি থেকে ব্যাপক, অর্থাৎ নীতিশাস্ত্রের বিষয়বস্তু পরিধি পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু পরিধি থেকে অনেকটা ব্যাপক এবং বিস্তৃত। কিভাবে? পৌরনীতি কিন্তু মানুষের বাহ্যিক আচরণ নিয়ে আলোচনা করে, পৌরনীতি মানুষের বাহ্যিক আচরণ বা নাগরিকের বাহ্যিক আচরণ নিয়ে আলোচনা করে, কিন্তু নীতিশাস্ত্র শুধুমাত্র বাহ্যিক আচরণ নিয়ে আলোচনা করে না। নীতিশাস্ত্র মানুষের বাহ্যিক এবং আভ্যন্তরীণ সকল আচরণ নিয়ে আলোচনা করে। তাই উভয়ের মধ্যে আলোচ্যগত দিক থেকে বা বিষয়বস্তুগত দিক থেকে অনেকটা পার্থক্য রয়েছে। এরপরে দৃষ্টিভঙ্গিজনিত পার্থক্য কিছু রয়েছে। আচ্ছা, আমরা তো বলেছি যে সকল আইনই কিন্তু হচ্ছে নীতি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা হয়, নৈতিকতা বোধ থেকে যেটা ভালো সেটা আমরা আইন হিসেবে গ্রহণ করি। তারপরও আমরা কিন্তু ভালো একটা কথা আগে জেনে রাখি, ভালো আর মন্দ, উচিত আর অনুচিত, এটা কিন্তু অনেকটা দৃষ্টিভঙ্গিগত বিষয়। যেমন ধরো এই যে কারো পরনিন্দা করা, সমালোচনা করা, এগুলো কিন্তু আমাদের নীতি নৈতিকতা বোধে সাথে যায় না, এটা আমাদের কাছে অনৈতিক মনে হয়, কিন্তু আইনে কিন্তু এমন কোনো বিষয় নেই। আইন নিয়ে পরিণীতি আলোচনা করে। তাহলে বলতে পারি যে কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা নৈতিকতার দৃষ্টিকোণ থেকে দেখি যে বোর্ড ক্লিয়ার না, কিছু কিছু বিষয় যেটা আমরা হচ্ছে নৈতিকতার বোধ থেকে দেখি যে কিছু বিষয় যেটা আমরা নৈতিকতা বোধ থেকে দেখি যে ভালো, সেটা আবার আইনের দিক থেকে ভালো নাও হতে পারে, আবার নৈতিকতার দিক থেকে যেটা খারাপ সেটা আবার আইনের দিক থেকে খারাপ নাও হতে পারে। যেমন রাস্তার বাম দিক দিয়ে যদি আমরা অসংযতভাবে গাড়ি চালাই, সেটা কিন্তু নৈতিকতার বিরোধী নয়, কিন্তু সেটা কিন্তু আবার আইন বিরোধী। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ওর কি এখন ক্লিয়ার আসছে? সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? সাউন্ড ক্লিয়ার শুনতে পারলেই হবে। আচ্ছা, এরপরে যাব আমরা হচ্ছে পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের সম্পর্ক। ভূগোল সম্পর্কে তোমরা আমার থেকে বেশি জানো, তোমাদের যেহেতু একটি বিষয়ই আছে ভূগোল সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো।
এখন ঠিক আছে? ক্লিয়ার আছে। আচ্ছা, পরিণীতির সাথে আমরা দেখব এখন ভূগোলের সম্পর্ক। এখন আমাদের মনে অনেক প্রশ্ন আসে যে পরিণীতি তো হচ্ছে নাগরিকতা বিষয় বিজ্ঞান, নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু ভূগোল তো ভৌগোলিক বিষয় নিয়ে আলোচনা করে। ভূপ্রকৃতি কেমন, জনসংখ্যা কেমন, তারপর হচ্ছে তোমার কী কী নিয়ে আলোচনা করে, ভূপ্রকৃতি, জনসংখ্যা, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, এই সকল বিষয় নিয়ে ভূগোল আলোচনা করে। তাহলে পরিণীতির সাথে ভূগোলের সম্পর্কটা কীভাবে আসতে পারে? পরিণীতির সাথে ভূগোলের অবশ্যই একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ভৌগোলিক দিক বাদ দিয়ে কখনোই রাষ্ট্র বা হচ্ছে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। আমরা জানি যে হচ্ছে ভূগোল কাকে বলে তোমরা সবাই জানি। ভূগোল হচ্ছে এমন একটি শাস্ত্র যা হচ্ছে আমাদের ভৌগোলিক বিষয়, ভূখণ্ড, তারপর হচ্ছে পরিবেশ, জলবায়ু, আবহাওয়া, এই সকল বিষয় নিয়ে আলোচনা করে, তাকে বলি হচ্ছে আমরা ভূগোল। ভূগোল আছে, থ্যাংক ইউ। ভূগোল এবং পরিণীতি উভয়ই কিন্তু আমার সমাজবিজ্ঞানের দুটি শাখা, তাই সমাজবিজ্ঞানের দুটি শাখা হিসেবে উভয়ের মধ্যে একটি সম্পর্ক আছে। তো পরিণীতি আর ভূগোলের সাথে প্রথম যে সম্পর্কটা দেখব সেটি হচ্ছে তারা পরস্পর নির্ভরশীল। পরস্পর নির্ভরশীল। আচ্ছা, রাষ্ট্রের উপাদান যেন কয়টি শিখেছিলাম আমরা এর আগের ক্লাসে অবশ্যই আমরা রাষ্ট্রের উপাদান সম্পর্কে পড়েছি। রাষ্ট্রের উপাদান চারটি। কী কী? রাষ্ট্রের চারটি উপাদানের মধ্যে চারটি উপাদান হচ্ছে কি, নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সার্বভৌমত্ব এবং সরকার। তাহলে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভূখণ্ড, আর সেই ভূখণ্ড নিয়ে আলোচনা করে হচ্ছে ভূগোল। তাই ভূগোলের সাথে বা ভূগোলকে, ভৌগোলিক দিকটাকে উপেক্ষা করে কখনোই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বা পরিণীতি আলোচিত হতে পারে না। ভূখণ্ড কি? ভূখণ্ড শুধুমাত্র যে ভূমির উপরিভাগ সেটাই কিন্তু ভূখণ্ড না। ভূখণ্ড কিন্তু ভূমির উপরিভাগ, অভ্যন্তরের যে সকল প্রাকৃতিক সম্পদ আছে বা খনিজ সম্পদ এবং ভূমির ওপরের সম্পদ, এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের ভূখণ্ড। আর এই যে ভূমির অভ্যন্তরে যে খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলো কিন্তু আমাদের রাষ্ট্রীয় জাতীয় সম্পদ, যাকে কাজে লাগিয়ে আমরা রাষ্ট্রের উন্নয়নমূলক কার্যাবলী সম্পাদন করে থাকি। শুধু রাষ্ট্রের অভ্যন্তরে হচ্ছে তোমার কি যেন বলে খনিজ সম্পদ না, ভূত্বকের ওপরে যে সকল প্রাকৃতিক সম্পদগুলো আছে, আকাশপথ, নদী, সমুদ্র, এই গাছপালা, এই সব কিছুই কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ, যেগুলো কাজে লাগিয়ে প্রত্যেকটি রাষ্ট্র তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে চায় বা উন্নয়নমূলক কার্যাবলী পরিচালনা করতে চায়। তাই ভূগোল বা ভৌগোলিক বিষয়টাকে বাদ দিয়ে কখনোই হচ্ছে আমরা আমাদের এই পরিণীতি সুশাসন আলোচনা করতে পারবো না। তাই বলা হয় যে উভয় হচ্ছে পরস্পর নির্ভরশীল। এছাড়াও আরেকটি বিষয় যেটি হচ্ছে যেটা হচ্ছে যে তোমার একটি দেশের ভৌগোলিক অবস্থার উপর, জলবায়ুর উপর ভিত্তি করে প্রত্যেকটি দেশের মানুষের চেহারা, তারপর তাদের কর্ম বৈশিষ্ট্য বা তারা কীরকম কাজ করতে কীরকম হবে। তো আমরা যদি একটু খেয়াল করি, শীত প্রধান দেশের মানুষরা যতটুকু না কর্মক্ষম হয়ে থাকে, নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ কিন্তু তার থেকেও বেশি কর্মক্ষম হয়ে থাকে। তাই হচ্ছে দেখা যায় যে ভৌগোলিক অবস্থার উপর কিন্তু একটা মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক উভয় দিকটাই প্রভাবিত হয়। তো উভয়ের মধ্যে একটি পরস্পর নির্ভরশীল। এরপরে পারস্পরিক ঘনিষ্ঠতা আছে বা পারস্পরিক ঘনিষ্ঠতা। আচ্ছা, কিভাবে ঘনিষ্ঠ? আমার দেশে রাস্তাটা কেমন হবে, আমার দেশের শহরটা কোথায় হবে, কোথায় স্থাপন করা